বেগম খালেদা জিয়ার সুস্থতার ব্যাপারে আশাবাদী মেডিকেল বোর্ড। প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। শারীরিক অবস্থা দেখে নেওয়া হবে লন্ডনে। তারেক রহমান দেশে ফিরে নির্বাচনের নেতৃত্ব দেবেন, জানালেন আমির খসরু। বিএনপির ভোটের প্রস্তুতিতে কোনো পরিবর্তন আসবে না। নির্বাচনে প্রশাসনিক কু করে পার পেয়ে যাওয়ার দিন শেষ, বললেন জামায়াত আমির। ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ৮ দলের। শেখ হাসিনার ভারতে অবস্থান করা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, জানালেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতে অবস্থান করা শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না, বাংলাদেশে প্রত্যার্পণের আহ্বান এনসিপি নেতা আখতারের। এবং দাম সহনীয় রাখতে কাল থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত। প্রতিদিন ইস্যু হবে 50টি অনুমতি, প্রতিটিতে আনা যাবে সর্বোচ্চ 30 টন। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম, সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারেক রহমান ও বিএনপি। এছাড়া তার সুস্থতার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড। প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্সও। শারীরিক অবস্থা দেখে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই তাকে নেওয়া হবে লন্ডনে। এভারকেয়ার হাসপাতালে এক ব্রিফিং এসব কথা জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি। সংকটাপন্ন অবস্থা, সিসিইউতে স্থানান্তর, অতঃপর উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার সিদ্ধান্ত। এমন অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সর্বত্র উদ্বেগ, উৎকণ্ঠা, সঙ্গে দোয়া প্রার্থনা দেশ জুড়ে। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের টেকনিক্যাল ত্রুটিজনিত কারণসহ বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিবেচনায় তাকে লন্ডনে নেওয়া যাবে কিনা এ নিয়ে দেখা দেয় অনিশ্চয়তাও। শুক্রবার সুদূর লন্ডন থেকে ছুটে আসেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। বিমানবন্দরে নেমে সোজা চলে যান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সশরীরে খোঁজ নেন শাশুড়ির। রাতেও দীর্ঘ সময় তার কাছে ছিলেন ডাক্তার জুবাইদা। শনিবার দুপুরের পর আবারও এভারকেয়ারে আসেন তিনি। পরে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ও তাকে লন্ডনে নেওয়ার বিষয়ে সবশেষ তথ্য জানাতে গণমাধ্যমের সামনে আসেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে জানিয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তবেই তাকে লন্ডনে নেওয়া হবে বলে জানান তিনি। সর্বোচ্চ পর্যায়ে কাতার গভর্নমেন্ট এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা আমাদেরকে করছেন এবং তারা ওনাদের বিদেশে নেওয়ার ব্যাপারে ওনাদের যে সহযোগিতা অব্যাহত রেখেছেন। বাট ওনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাআল্লাহ ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার হবে। মেডিকেল বোর্ড বিএনপি নেত্রীর সুস্থতার বিষয়ে আশাবাদী বলেও তথ্য দেন ডাক্তার জাহিদ। উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর পরামর্শও দেন তার ব্যক্তিগত চিকিৎসক। কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে আমরা আরও জানবো। এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, একটা ব্রিফ হওয়ার কথা ছিল রাতে, সেটি আর হওয়ার সম্ভাবনা আছে কিনা, আর সেখানের সার্বিক অবস্থা কেমন দেখছেন আপনি? হিমাদ্রি, আপনাকে ধন্যবাদ। আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু দীর্ঘ এক সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু তিনি চিকিৎসাধীন আছেন এখানে। বিকেল নাগাদ কিন্তু তার যে ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন তিনি ব্রিফ করেছেন। তার শারীরিক অবস্থা কিন্তু এখন অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে বিদেশ নেওয়ার ক্ষেত্রে যে ধরনের যে অভিজ্ঞ এবং যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের কাছ থেকে এখনো কিন্তু ওরকমভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। আসলে তাকে বিদেশ নেওয়ার জন্য যে শারীরিক যে সুস্থতা বা যতটা দরকার ছিল সেই যে এই ধরনের কোনো সংকেত এখন পর্যন্ত পাওয়া যায়নি, যার কারণে কিন্তু আসলে তাকে বিদেশ নেওয়ার আপাতত এই ব্যাপারটা একেবারেই কিন্তু সময়ের উপর ছেড়ে দিয়েছেন, তার স্বাস্থ্যের পরিস্থিতির উপর ছেড়ে দিয়েছেন। বিশেষ করে বিশেষজ্ঞ, দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে কিন্তু তিনি এখানে আছেন। সাথে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পত্নী যে ডাক্তার জুবাইদা রহমান তিনি সহ সেই
চিকিৎসক দলে যোগ দিয়েছেন, সব মিলিয়ে কিন্তু আসলে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা সব মিলিয়ে কিন্তু বোর্ডের উপরে নির্ভর করবে আসলে বিদেশ যাওয়া নিয়ে আর কি। আর এখনো পর্যন্ত যে আরেকটি বিষয় জানতে চেয়েছেন ব্রিফিং, আসলে এখনো পর্যন্ত তেমন ব্রিফিং এর কোনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানা যায়নি। হয়তো পরবর্তীতে যদি কোনো ব্রিফিং শুরু হয় হয়তো আপনার মাধ্যমে ডিবিসি নিউজের দর্শকদেরকে জানিয়ে দেওয়া হবে আর কি। তো হিমাদ্রি এভার কেয়ার হসপিটালের সামনে থেকে আমার কাছে এ ছিল এখনকার অবস্থা। নাজিম, ধন্যবাদ আপনাকে। চিকিৎসকরা বলছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এমন পরিস্থিতিতে দলটির নেতাদের আশা সুস্থ হলে ভার্চুয়ালি নির্বাচনী প্রচারণে অংশ নেবেন তিনি। তাই দলটির ভোটের প্রস্তুতিতে তেমন কোনো পরিবর্তন আসবে না। নেতারা আরও বলেছেন, তফসিল ঘোষণা হলে দেশে ফিরবেন তারেক রহমান এবং নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দলটির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ যেমন রয়েছে, তেমনি দেশজুড়ে তার সুস্থতা কামনা করছে দলমত নির্বিশেষে হাজারো মানুষ। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতা ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কথা বলেন তারেক রহমানের দেশে ফেরা ও বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে। বিএনপি নেতা কর্মীদের মধ্যে কিছুটা তো ম্যাডামের অসুস্থতার কারণে একটা কঠিন সময় আমরা পার করছি মানসিকভাবে। এবং খালেদা জিয়ার মত হবে দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে ডিবিসি নিউজের সাথে যুক্ত হয়ে বিএনপির কোষাধ্যক্ষ কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ও নির্বাচনী প্রচারণার প্রস্তুতি নিয়ে। তারেক রহমান সাহেব তিনি দেশে আসবেন এটা তো সুনিশ্চিত। শিডিউল ঘোষণার পরে আমার বিশ্বাস ঘোষণার 7 থেকে 10 দিনের মধ্যে তিনি বাংলাদেশে পদার্পণ করবেন। জানে যে তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন, উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। আশা করি জনগণের আমরা যদি সমর্থন পাই, আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে উনি প্রধানমন্ত্রীত্বের ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে গুজবে কান না দিতে নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান তারা। শিডিউল ঘোষণার পরে আমার বিশ্বাস। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। যারা এতদিন দ্রুত নির্বাচনের কথা বলেছিলেন তারাই এখন ভোট বানচালের ষড়যন্ত্র করছে, তবে তাদের এই অপচেষ্টা রুখে দেওয়া হবে, একথা বলেছেন জামায়াত আমির। তিনি আরও বলেন, ভোটে প্রশাসনিক কু করে পার পেয়ে যাওয়ার দিন শেষ। সিলেটে 8 দলের বিভাগীয় সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, চাঁদাবাজরা নির্বাচন পেছানোর পায়তারা করলেও তা সফল করতে দেবে না দেশের মানুষ। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে 30শে নভেম্বর রাজশাহী থেকে শুরু হয় বিভাগীয় এ সমাবেশ। জামায়াত আমিরের নিজ শহর সিলেটে সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো 8 দলের 5ম ধাপের কর্মসূচি। শনিবার দুপুরে সমাবেশ শুরু হলেও সকাল থেকেই দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে যায় আলিয়া মাদ্রাসা মাঠ। এতে অংশ নেয় 8 দলের শীর্ষ নেতারা। গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। বলেন, যারা না ভোটের পক্ষে প্রচার চালাবে দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, কেউ আগামী নির্বাচন বানচালের চেষ্টা করলে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। এখন ওরা পাগল হয়ে গেছে আজকে নির্বাচনকে আবার পিছাবার জন্য। আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন, কোনো সন্দেহ নাই। আর জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রশাসনিক কু করে নির্বাচনে পার পেয়ে যাওয়ার সুযোগ শেষ। কেউ যদি আবার চিন্তা করেন জনগণের সমর্থন পাবো না, তাহলে প্রেক্ষাপটে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের ক্রেডিট হাইজ্যাক করব। তাদেরকে বলবো, বন্ধু, সেই সূর্য ডুবে গেছে, সেই সূর্য আর বাংলাদেশে উঠবে না। সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠের আজকের এই সমাবেশের মধ্য দিয়েই শেষ হচ্ছে সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশ। এই সমাবেশের পর আবারও ডাক আসতে পারে কঠোর কোনো আন্দোলনের কর্মসূচির। মঞ্চ থেকে কেন্দ্রীয় নেতারা বলছেন, গণদাবি আদায় না হওয়া পর্যন্ত দেশ ও দেশের মানুষের স্বার্থে মাঠে থাকবে সমমনা 8 দল। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, সিলেট।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার প্রেক্ষাপটে নির্বাচন পেছানোর প্রয়োজন হলে তা নির্বাচন কমিশন বিবেচনা করতে পারে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জনসভায় এ মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভায় ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে দলের একক প্রার্থী হিসেবে নজরুল ইসলামের নাম ঘোষণা করেন তিনি। এ সময় তিনি জানান, নির্বাচনে তার দল ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেবে, তবে ন্যায্যতার ভিত্তিতে সম্মানজনক আসন সমঝোতা নিশ্চিত হলেই জোট হতে পারে। আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় যদি কোনো প্রেক্ষাপট তৈরি হয় দেশের বিবেচনায় নির্বাচন পেছানোর, সেটি হয়তো নির্বাচন কমিশন এবং সরকার বিবেচনা করবে, অন্যথায় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যদি দেশের প্রয়োজনে কোনো জোট করে, তবে আমাদের যেই সমস্ত জায়গায় এই রকমের জনসমর্থন আছে সেই সমস্ত আসনকে নিশ্চিত করেই আমাদের জোট হবে। জাতীয় নির্বাচন নিয়ে নানা ধরনের শঙ্কা সৃষ্টির চেষ্টা থাকলেও যথাসময়ে নির্বাচন হবে, সেজন্য নির্বাচনের পরিবেশ তৈরি করা বড় চ্যালেঞ্জ। বিকেলে টাঙ্গাইল শহরে মাথাল মার্কার মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ভোটে পরিবেশ তৈরির বিষয়ে নির্বাচন কমিশন ও সরকার দেখবে বলেও মন্তব্য করেন তিনি। জানান, নির্বাচনের সাথে সংস্কার অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। সংস্কার করতে গেলে ভোট ও সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন লাগবে। এ সময় উপস্থিত ছিলেন সদর আসনে গণসংহতির প্রার্থী ফাতেমা রহমান বিথি সহ অন্যান্যরা। নির্বাচন নিয়ে তো নানা ধরনের শঙ্কা সৃষ্টির চেষ্টা আছে, কিন্তু আমরা মনে করি যে এইসব শঙ্কা দূর করেও নির্বাচন যথাসময়ে হবে এবং যথাসময়ে তফসিল ঘোষিত হবে। নির্বাচনের জন্য একটা পরিবেশ তৈরি করা দরকার, কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে। তো সেই দিক থেকে আমরা মনে করি যে নির্বাচনের পরিবেশ এখন একটা বড় চ্যালেঞ্জ। ভারতে থাকার বিষয়ে সিদ্ধান্ত শেখ হাসিনার ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। স্থানীয় সময় শনিবার দিল্লিতে এইটির লিডারশিপ সামিটে এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। গত বছর আগস্টে 15 বছরের শাসনের অবসান ঘটে শেখ হাসিনার। সহিংসতায় নিহত হয় শত শত মানুষ, আহত হয় হাজারো। সেই পরিস্থিতির মধ্যেই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি। এদিকে চলতি বছরের নভেম্বর মাসে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত। ভারতে শেখ হাসিনার অবস্থান কতদিন, এমন প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, পরিস্থিতি বিবেচনায় দেশ ছেড়ে এসেছেন হাসিনা। এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি সম্পূর্ণই তার নিজের। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। এ সময় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, শেখ হাসিনার ভারতে অবস্থান করা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না। শনিবার রাজধানী বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই চেতনায় আলোকিত পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় আখতার হোসেন অভিযোগ করেন, বিএনপি ও জামায়াত এখন অস্ত্রের রাজনীতির মহড়া দিচ্ছে। এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, বিগত দিনে আওয়ামী লীগের দলীয় দাসত্বে আবদ্ধ ছিল দেশের প্রাইভেট ও পাবলিক সার্ভিস খাত। আওয়ামী লীগের কর্মী ও তাদের পরিবারের সদস্যরাই কেবল চাকরির বাজারে ঢুকতে পারত। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি থাকবেন না সেটা শেখ হাসিনার সিদ্ধান্ত। কোন একজন গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, তার ইচ্ছার উপর নির্ভর করে কোন একটি দেশ তার ডিপ্লোমেসি সাজাতে পারে না। নির্বাচনের এখনো তফসিল ঘোষণা করা হয় নাই, কিন্তু বিএনপি জামাতের মতো দলেরা তারা অস্ত্রের মহড়ায় তারা কে কার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়েছে। বাজার নিয়ন্ত্রণে রবিবার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। প্রতিদিন সর্বোচ্চ 1,500 টন আমদানি করা যাবে। গণমাধ্যমে পাঠানো সরকারের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন 50টি করে আমদানি অনুমতি বা আইপি দেওয়া হবে। আর প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ 30 টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হবে। 1 আগস্ট থেকে যেসব আমদানিকারক আবেদন করেছেন, কেবল তারাই এক্ষেত্রে আবারও আবেদন করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন। বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবু জাফরের সঙ্গে তর্কে জড়িয়েছেন এক চিকিৎসক। শনিবার সকালে আবু জাফর হাসপাতালের জরুরি বিভাগের ক্যাজুয়ালিটি অপারেশন থিয়েটারে পরিদর্শনের সময় এই ঘটনা ঘটে। স্বাস্থ্যের ডিজি ক্যাজুয়ালিটি অপারেশন থিয়েটারে কক্ষের ভেতরে টেবিল থাকার কারণ জানতে চান চিকিৎসকের কাছে। সময় জরুরি বিভাগের ক্যাজুয়ালিটি ইনচার্জ ধনদেব বর্মন জানান, লেখার জন্য টেবিল রাখা হয়েছে। এ নিয়ে দুজন তর্কে জড়িয়ে পড়েন, পরে অন্যরা তাদের নিবৃত্ত করেন। সেটা অন্য জিনিস। হ্যাঁ, ওটাই স্যার। আপনি তো বিআইপি শিখেন নাই। আমি কেন স্যার আপনি 3 দিন না তুমি এরকম করে কথা বলছো কেন? পুলিশের ইংরেজিতে কথা বলছো। তুমি আজকে এটাকে ভিডিও করো তো। এটা অনেক দূর আছে। ভিডিও করো। এটা কম সে ভিডিও করো তো। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 160, নেত্রকোনা 4, সংসদীয় আসন 161, নেত্রকোনা 5-এ। তরুণ এবং নারীদের ব্যাপারে ইতিমধ্যেই আমরা বলছি আমাদের নির্বাচনী প্রচারণা সভায় যেখানে যাচ্ছি আমরা, বিশেষ করে আমাদের যারা বেকার যুবক যুবতী আছেন ওনাদেরকে ভবিষ্যৎ কর্মসংস্থানের দিকে আমরা নজর দিচ্ছি। প্রতিযোগিতামূলক রাষ্ট্রে প্রতিযোগিতায় আপনার রিটেন এবং ভাইভাতে তারা টিকেতে পারে আসতে হবে, সেই জন্য আমি তাদেরকে ইন্সপায়ার্ড করছি। আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি আমার এই 3 উপজেলার যত রাস্তাঘাট আছে, বড় রাস্তা ছোট রাস্তা, সমস্ত রাস্তাগুলিকে সঠিকভাবে কাজ করার জন্য আমি ওই রাস্তায় দাঁড়িয়ে থাকবো এবং কাজগুলি শেষ না হওয়া পর্যন্ত আমি প্রকল্পের আশেপাশে ঘোরাফেরা করব। আমার পরিকল্পনা আছে মাছের বিষয়ে হিমাগার আমি নির্মাণ করব এবং এই হিমাগারটা হবে আমার এই মোহনগঞ্জ থানায়। তরুণরাই হচ্ছে আমাদের এই জাতির ভবিষ্যৎ। আমরা তরুণ প্রজন্মের কাছে যাচ্ছি। তরুণ প্রজন্মের জন্য আমরা ইতিমধ্যে আমাদের কেন্দ্র থেকে শুরু করে আমরা এখানেও বলছি যে যারা শিক্ষিত তরুণ বেকার তাদেরকে আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত ব্যবসার জন্য বিনা জামানতে আমরা লোনের ব্যবস্থা করব। যারা বিদেশে যেতে চায় তাদেরকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী শিক্ষা দিয়ে তাদেরকে ট্রেন্ড আপ করে আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করব। নারী ভোটার এবং যুব সমাজের জন্য আমরা আশা করি যে তাদের প্রত্যাশা অনুযায়ী আমরা তাদের সাথে আলাপ আলোচনা করে নারী সমাজ কিভাবে উন্নয়ন করা যায়, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আমাদের ব্যাপক একটা পরিবর্তনের আমরা আশা রাখি যে আমরা সামনে আমরা নির্বাচিত হলে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হলে আমরা ইনশাল্লাহ এই দেশের একটা আমূল পরিবর্তনের সম্ভাবনা ইনশাল্লাহ আমরা রাখছি। আমরা দেখতে পাচ্ছি তরুণরাই বেশি আগ্রহী আমাদের প্রতি। আমরা তরুণদেরকেই নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। বিশেষ করে তরুণদের কর্মসংস্থানের জন্য আমরা বিশেষ প্রোগ্রাম হাতে নিব। যেমন দক্ষ কর্মী তৈরি করার জন্য আমরা এখানে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তৈরি করবো, যুবক যুবতীদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ জনশক্তিতে পরিণত করবো ইনশাআল্লাহ। আর নারী সমাজ একটা তাদের সম্মান সুপ্রতিষ্ঠিত করার জন্য আমরা যত প্রকারের ব্যবস্থা নেওয়া যায় সবগুলাই নেব। মানুষ উচ্ছ্বাসের সাথে আমাদের ইসলামী আন্দোলনকে গ্রহণ করছে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা যদি ক্ষমতায় যাই, যদি এলাকার জনগণ আমাদেরকে চায়, আমাদেরকে সাপোর্ট করে ভোট দেয়, তাহলে দীর্ঘদিনে বিগত এই 54 বছরে যে সমস্ত উন্নত সাধিত হয় নাই, আমাদের এই পূর্বদলাতে রাস্তাঘাট থেকে শুরু করে আপনারা জানেন যোগাযোগ ব্যবস্থা এত অনুন্নত এখন পর্যন্ত, বিভিন্ন জায়গায় যেখানে এত সুন্দর রাস্তা, বাড়ি বাড়িতে প্রত্যেকটা গ্রামে মহল্লায় আমাদের কিন্তু উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তাঘাট এগুলি এখনো পর্যন্ত সুন্দর মতো হয় নাই। চুয়াডাঙ্গার মাধবখালী সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ 8 দিন পর বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে জেলার জীবননগর উপজেলার চ্যাংখালী সীমান্তের শূন্য রেখায় বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় নিহতের বাবা নস্কর আলী ছেলের মরদেহ গ্রহণ করে। গেল 29শে নভেম্বর চুয়াডাঙ্গার জীবননগরে মাধবখালী সীমান্তে বিএসএফ এর গুলিতে শহীদুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হন। রাজধানীর মিরপুরে অনাডম্বর আয়োজনে পাশাপাশি দাঁড়ালেন জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্নম বুবলি এবং বরেণ্য চলচ্চিত্র শিল্পী মিশা সওদাগর। আলো ঝলমলে পরিবেশে আরাধ্যা ফ্যাশন হাউসের 54তম শোরুম উদ্বোধনের এই আয়োজনে তাদের উপস্থিতি যেন মুহূর্তেই বদলে দিল চারপাশের আবহাওয়া। অনুষ্ঠানে দুই শিল্পী তুলে ধরেন ফ্যাশনকে ঘিরে মানুষের রুচি, ব্যক্তিত্ববোধ এবং আত্মপ্রকাশের অবিচ্ছেদ্য সম্পর্ক। বুবলি বলেন, ফ্যাশন কেবল বাহ্যিক সাজ নয়, এটি মানুষের মনের ভাষা, নিজের ভেতরে সৌন্দর্য প্রকাশের এক সূক্ষ্ম শিল্প। মিশা সওদাগর বলেন, আরামদায়ক ও সমসাময়িক পোশাক মানুষের আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা
পরোক্ষভাবে সমাজের সংস্কৃতিতে ইতিবাচক প্রভাব ফেলে। আরাধ্যার আয়োজন সম্পর্কে তারা জানান, এ ধরনের উদ্যোগ সচেতনতা এবং রুচিবোধের বিকাশে বিশেষ ভূমিকা রাখে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল বারিশা হক ও অন্যান্য শিল্পীরা। ঠাকুরগাঁও সহ দেশের উত্তরের জেলাগুলোতে শীত বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে শীত নিবারণে লেপ-তোশকের দোকানেও ভিড় করছেন ক্রেতারা। ফলে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করতে হচ্ছে এখানকার কারিগরদের। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী পৌষ আসতে আর সপ্তাহখানেক বাকি, তাই প্রকৃতি তার হিমেল হাওয়ায় বুঝিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর থেকেই নামতে শুরু করে তাপমাত্রা। গভীর রাতের দিকে সেই ঠান্ডা আরও তীব্র হয়ে বাড়ে শীতের অনুভূতি। তাই তো শীত নিবারণের জন্য লেপ-তোশকের দোকানে ছুটছেন অনেকে, বানিয়ে নিচ্ছেন নতুন লেপ-তোশক। আবার পুরনো লেপ এনে নতুনভাবে তৈরি করে নিচ্ছেন কেউ কেউ। দোকানে আছে আমাদের ল্যাপের কাভার নিতে, আর কোলবালিশের কাভার, মানে অনেক শীত আর কি। শীতে এসেছিলাম এই তুলার দোকানে লেপ-তোশক বানাতে। শীত মৌসুমে আসলে ব্যস্ততার মাধ্যমে পাস করি। শীত হলে কাজ বেশি হয়, অক্সিজেনে অত তুলনামূলক কম হয়। 10টা-12টা এরকম কাজ হচ্ছে, সামনে আর বেশি হবে। ব্যবসায়ীরা বলছেন, শীতের শুরু থেকেই ব্যবসা ভালো যাচ্ছে। সকাল থেকে রাত অবধি বিরামহীনভাবে কাজ করতে হচ্ছে কারিগরদের। এবার আগল শীত পড়ছে তো বেচা কেনা খুব ভালো হইতেছে। হ্যাঁ, কারিগরের খুব সংকট পড়ছে তো, একটু কারিগর নাই, কাম কাজে একটু সমস্যার ভিতরে আছি আমরা। শীত আনুমানিক ভালোই পড়তেছে, এই জন্য আমাদের ল্যাপের চাহিদাও বেড়ে গেছে, কাজের চাপ বেশি। মৌসুমি এ কর্মচাঞ্চল্যের সঙ্গে যোগ হচ্ছে বাড়তি রোজগারও। শীত বাড়ার সঙ্গে সঙ্গে লেপ-তোশক বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা তাদের। ডিবিসি নিউজ ডেস্ক। দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় একটি হোস্টেলে বন্দুকধারীদের এলোপাথারি গুলিতে 11 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 3 বছরের একটি শিশু রয়েছে। ঘটনায় অন্তত 14 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। স্থানীয় সময় শনিবার ভোরে রাজধানী প্রিটোরিয়ার পশ্চিমে সলসভিলে অবস্থিত একটি হোস্টেলে বন্দুকধারীরা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। এদিকে পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাথলেন্ডা ম্যাথি গণমাধ্যমকে জানান, অন্তত 3 জন অজ্ঞাত বন্দুকধারী এই হোস্টেলে প্রবেশ করে। এরপর তারা নির্বিচারে গুলি চালানো শুরু করে এবং এই ঘটনায় অন্তত 25 জন গুলিবিদ্ধ হয়েছে। তবে গুলিবর্ষণের কারণ এখনো জানা যায়নি এবং কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।